লীলাবতী তার ৩ মেয়ে ও স্বামী মোহনদাসকে সঙ্গে করে একটি ছোট্ট গ্রামে বাস করত। লীলাবতীর স্বামী মোহনদাস নেশা করে বেড়াতো। সে ইনকামও করত না, এই জন্য পুরো পরিবারের দায় দায়িত্ব ছিল লীলাবতীর ওপরে। এই জন্য লীলাবতী সংসার চালাতে দর্জির কাজ করত। মানুষের কাপড় সেলাই করে যে কয় টাকা ইনকাম হতো তা দিয়ে সে তার সংসারের খরচ চালাতো, বাচ্চাদেরকে স্কুলে পড়াতো। এই জন্য লীলাবতীর কাছে বেশি একটা টাকা জমত না। লীলাবতীর ২ মেয়ে কাজল ও গুঞ্জন যখন স্কুলে গেল তখন অন্যান্য ধনীর বাচ্চারা তাদেরকে নিয়ে মজা করতে লাগলো। হে দেখো দেখো, আমাদের স্কুলের সবচেয়ে মডার্ন আর ইউনিক ড্রেস পরা মেয়েরা চলে এসেছে। দেখেছো দেখেছো, আমাদের স্কুলকে মনে হয় ওরা ফ্যাশন শো কম্পিটিশন মনে করেছে, এই জন্য এরকম ইউনিক ড্রেস পরে এসেছে। স্কুলের অন্যান্য বাচ্চাদের এরকম অপমান শুনে কাজল ও গুঞ্জন খুবই কষ্ট পেল। এই জন্য যখন তাদের স্কুল ছুটি হলো তখন তারা মন খারাপ করে বাসায় ফিরল। তাদেরকে দেখে তাদের মা গুঞ্জন বলল, গুঞ্জন, কাজল, মামুনিরা, তোমাদের কি হয়েছে? মুখ ভার হয়ে আছে কেন? মা, এই ছেঁড়া জামা পরে স্কুলে গেলে সব বাচ্চারাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমাদের অনেক খারাপ লাগে। তাই বলছি আমরা আর স্কুলে যাব না। আমাদের জন্য নতুন জামা কেন তুমি নিয়ে আসো না? সোনারা, তোমরা তো ভালো করেই জানো আমি কিভাবে তোমাদের স্কুলে পড়াচ্ছি। কোনো মতে যাতে তোমরা লেখাপড়াটা শিখতে পারো এজন্য স্কুলে ভর্তি করে দিয়েছে। যদি আমার সামর্থ্যই থাকতো তাহলে কি তোমাদের ছোটো বোনকে আমি এতদিন স্কুলে ভর্তি করাইতাম না, আর তোমাদের এই ছোট ছোট আবদারকে পুরো করতাম না? লীলাবতী তার মেয়েদেরকে এসব বোঝাচ্ছিল। ঠিক তখনই তার নেশাগ্রস্ত স্বামী মোহনদাস চলে আসলো আর লীলাবতীকে বলল, লীলাবতী শোন, আমার সব টাকা জুয়া খেলতে গিয়ে শেষ হয়ে গেছে। তুই আমাকে টাকা দে, আমি গাঁজা মদ কিনবো, ইয়াবা খাবো। এটা তুমি কি বলছো? আমি আমার বাচ্চাদের দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারছি না, স্কুলের ইউনিফর্ম কিনতে পারছি না, আর তুমি নাকি এসেছো নেশা করার জন্য টাকা চাইতে? কমাস কম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তো ইনকাম করতে শুরু করতে পারো, তাই না? ওদের মুখের দিকে তাকিয়ে তুমি নেশাটা ছাড়তে পারো। লীলাবতীর এ কথা শুনে মোহনদাস লীলাবতীর গালে অনেক জোরে থাপ্পড় মারল, যার কারণে লীলাবতীর মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো। মায়ের মুখ থেকে রক্ত বের হতে দেখে ৩ মেয়ে খুবই ভয় পেয়ে গেল। মা, তোমার শরীর ঠিক আছে তো? মা, তোমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মা, আমাদের কারণে বাবা আজ আবার তোমার গায়ে হাত তুললো। না বেটা, তোমাদের কোনো দোষ নেই, তোমাদের মায়ের কিচ্ছু হয়নি। এই যে তোমার মাকে দেখছো, জীবনে কখনো কোনো দিন কারো কাছে হার মানেনি, মানবেও না। এরকমভাবে তোমরাও কখনো মানুষের কথায় নিজেদেরকে ছোট মনে করবে না। তোমরা মন দিয়ে লেখাপড়া করবে। এ কথা বলে লীলাবতী তাড়াতাড়ি মুখের রক্ত পরিষ্কার করে সেলাই মেশিনে বসলো আর তার মেয়েদের ছেঁড়া ফাটা ইউনিফর্ম সেলাই করতে লাগলো। পরের দিন কাজল ও গুঞ্জন আবারও তার মায়ের সেলাই করে দেওয়া সেই ইউনিফর্ম পরে স্কুলে গেল। তখন গুঞ্জন বলল, মা, এ কি আজও সেই আঙ্গুরের হালুয়া আর রুটি বানিয়েছো? আমরা কতদিন ধরে এটা খাচ্ছি। আমাদেরকে একটু সবজি টবজি রান্না করে খাওয়াতে পারো না মা? মামনিরা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাজারে সবজির এত দাম, যদি সবজি কিনে খাওয়ায় তাহলে পুরো মাসের খরচ কি করে চালাবো? যা আছে এটাই খেয়ে স্কুলে যাও। তাছাড়া সেলাইয়ের কাজও আমার হাতে অনেক কম আসছে। আজকাল তো সবাই রেডি কাপড় তৈরি করে, বাজার থেকে রেডি জামা কিনেই মানুষ পরে। মা, মানুষের গাছে তো সিজনাল আঙ্গুর ধরে, কিন্তু আমাদের আঙ্গুরের গাছে সারা বছর আঙ্গুর ধরে কেন মা? জানি মামনি, আমিও জানি না। আমাকে তো এই আঙ্গুর গাছটা দিয়েছিল একজন বুড়ি মা। উনি অনেক ক্ষুধার্ত ছিলেন, আমি ওনাকে খাবার খাইয়ে দিয়েছিলাম। উনি খুশি হয়ে আমাকে আঙ্গুরের চারা দিয়েছিল। ওই আঙ্গুরের চারাটাই আমি উঠানে লাগিয়েছি। তারপর থেকে আঙ্গুর গাছটি বড় হয়ে এইরকম আঙ্গুর হতে শুরু করে। আমি চারাটিতে প্রতিদিন পানি দিতাম, অনেক যত্ন করতাম। কয়েক মাসের মধ্যেই এমনটা হয়ে গেল। ওই যে সেই আঙ্গুর ধরলো, এরপর থেকে আর কখনোই আঙ্গুর শেষ হয় না। এই আঙ্গুর দিয়েই তো আমরা আমাদের সংসার চালাই। এভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন লীলাবতী সেলাই মেশিনে বসে কাপড় সেলাই করছিল। তখন সে বলতে লাগলো, আরে অনেকক্ষণ হয়ে গেল, আমার ৩ মেয়ে তো বাসায় ফিরছে না, গেলটা কোথায়? মনে হয় বাড়ির বাইরেই খেলছে। যাই তো দেখি তো। এ কথা বলে লীলাবতী মেয়েদের খোঁজার জন্য বাইরে গেল। বাইরে গিয়ে দেখলো তার ৩ মেয়ে মোহনদাসের মদের বোতল নিয়ে খেলা করছে।
এই দৃশ্য দেখে লীলাবতী প্রচণ্ড রেগে গেল আর তার 3 মেয়েকে বকতে শুরু করলো। আরে তোমরা কি শুরু করেছো তিনজন? তোমাদের বাপ কি কম আছে নাকি যে তোমাদেরকে শুরু করতে হবে? যাও যাও ভেতরে যাও। এভাবেই বকতে বকতে লীলাবতী তার 3 মেয়েকে ঘরের মধ্যে নিয়ে গেল। কারণ লীলাবতী কখনোই চাইতো না যে তার স্বামীর খারাপ অভ্যাস তার 3 মেয়ের উপরে যাক। কারণ মোহনদাস তো পরিবারের কোনো দায়িত্বই নিত না। সে দিন রাত সবসময় নেশাতেই মগ্ন থাকত। এজন্য লীলাবতী একাই তার 3 মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে ভাবত। সে লোকদের কাপড় চেয়ে চেয়ে এনে সেলাই করত। শুনুন, আমি জানি আপনি অনেক ভালো করে লেহেঙ্গা সেলাই করেন, এই জন্যই লেহেঙ্গার কাপড়গুলো আপনাকে দিলাম। এই কাপড়গুলো অনেক দামি, তাই আমি আশা করছি খুব ভালো করে আপনি সেলাই করবেন। আর একটি কথা ভালো করে মনে রাখবেন, এই কাপড়ের জন্য কোনো দাগ না লাগে। যদি নষ্ট হয়ে যায়, দাগ লেগে, তাহলে কাপড়ের দাম কিন্তু আপনাকেই দিতে হবে। ওই লেহেঙ্গাগুলো সেলাই করলে লীলাবতী পুরো 50,000 টাকা পাবে। লেহেঙ্গাগুলো সেলাই করে লীলাবতী তার সংসারের উন্নতি করতে চাইছিল। এই জন্য এক এক করে প্রচণ্ড চেষ্টা ও পরিশ্রমে সে লেহেঙ্গাগুলো সেলাই করতে শুরু করলো। যখন এক এক করে 3টি লেহেঙ্গা সেলাই হয়ে গেল, তখন মোহনলাল আবারও বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ফিরল ও বলল, আমি সব টাকা জুয়া খেলে হেরে গিয়েছি, আমাকে আরো কিছু টাকা দে, আমি মদ খাবো। আমার কাছে কোনো টাকা নেই, তুমি যাও এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও। লীলাবতীর কথা শুনে মোহনলাল অনেক রেগে গেল। সে তার মদের বোতলের সব মদ তার তৈরি করা লেহেঙ্গার উপরে ঢেলে দিল। মদ ফেলার কারণে সবগুলো লেহেঙ্গার কাপড় নষ্ট হয়ে গেল। দুঃখে কষ্টে লীলাবতী খুবই কান্না করতে লাগলো। হে খোদা, হে কি হলো, সবই তো শেষ হয়ে গেল। দেখ, দেখেছিস আমাকে টাকা না দেওয়ায় তোর কি পরিণাম হলো, দেখ। এ কথা বলে মোহনলাল বাড়ি থেকে চলে গেল। লীলাবতী কান্না করতে করতে বাড়ির আঙিনায় লাগানো সে আঙ্গুরের গাছের নিচে বসলো। অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না। এই খোদা, আমি কোত্থেকে এত টাকা ফিরিয়ে দেব? এত দামি লেহেঙ্গা আমি কি করে ফিরিয়ে দেব? এখন আমার জীবন দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। লীলাবতী এটা বলতে না বলতেই হঠাৎ করে সেই আঙ্গুরের গাছটি দুলতে শুরু করলো আর গাছের মধ্যে থেকে আওয়াজ আসলো, লীলাবতী, এভাবে হার মানলে হবে না। তোমার মেয়েদের জন্য তোমাকে এভাবেই লড়াই করতে হবে। আর আমি তো আছি, আমি তোমাকে সাহায্য করব। আরে কে কে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে আমি তো সেই, যার নিচে দাঁড়িয়ে তুমি দুঃখের কথা বলছো। আমি তো আঙ্গুর গাছের নিচে বসে আছি। একটি আঙ্গুরের গাছ কি করে কথা বলতে পারে? কারণ আমি হলাম জাদুর আঙ্গুর গাছ। আমি কয়েক বছর থেকে তোমাকে আর তোমার মেয়েদেরকে দেখছি। তোমরা অনেক কষ্টে জীবন কাটাচ্ছ, আর তোমরা কখনোই হার মানো না। তাই আজ ভাবে হার মানতে দেখে আমি আর সহ্য করে থাকতে পারলাম না। তাই তোমাকে সাহায্য করার জন্য আমি আমার আসল রূপে ফিরে এসেছি। তাই বলছি, এই নাও, এই যে এটা হচ্ছে আমার জাদুর দ্বারা তৈরি জাদুর আঙ্গুরের ফ্রক। এই 3টি জাদুর আঙ্গুরের লেহেঙ্গা তোমার 3 মেয়েকে পরিয়ে দাও। এরপরে জাদুর লেহেঙ্গার কাছ থেকে তোমরা যা চাইবে তাই পাইবে। এ কথা শুনে লীলাবতী প্রচণ্ড খুশি হলো। সে তার জাদুর 3 আঙ্গুরের লেহেঙ্গা তার 3 মেয়েকে পরিয়ে দিল আর বলল, হে জাদুর আঙ্গুরের লেহেঙ্গা, তুমি আমার সেলাই করা লেহেঙ্গাগুলোকে আগের মতো ঠিক করে দাও। লীলাবতী এ কথা বলার সঙ্গে সঙ্গে আঙ্গুরের গাছের দেওয়া সেই জাদুর আঙ্গুরের লেহেঙ্গাগুলো চকমক করতে শুরু করলো। আর লীলাবতীর সেলাই করা সেই লেহেঙ্গাগুলো আবারও আগের মতো ঠিক হয়ে গেল। এসব দেখে লীলাবতী প্রচণ্ড খুশি হলো। এরপর ফটাফট লীলাবতী তার তৈরি করা 3 লেহেঙ্গা কাস্টমারের কাছে দিয়ে দিল। কাস্টমার সেলাই করা লেহেঙ্গার পরিবর্তে তাকে 50,000 টাকা দিল। সেই টাকা দিয়ে লীলাবতী একটি দর্জির দোকান খুলল আর অতিরিক্ত বাকি টাকা দিয়ে সে তার মেয়েকে স্কুলে ভর্তি করে দিল আর তার 3 মেয়ের জন্য নতুন স্কুলের ইউনিফর্ম কিনল। ওই দিনের পর থেকে লীলাবতী জাদুর আঙ্গুরের লেহেঙ্গা দ্বারা তার সকল প্রবলেম সলভ করত আর একটি নতুন বাড়ি তৈরি করে সেখানে তার মেয়েদের সঙ্গে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো। কোনো একটি রাজ্যে মাহিরা নামে খুবই সুন্দরী একটি মেয়ে বাস করত। মাহিরা দেখতে ছিল খুবই সুন্দরী। তার নীল নীল চোখ, লম্বা ঘন কালো চুল তার সৌন্দর্যকে দ্বিগুণে বাড়িয়ে দিয়েছিল। তবে কিছুদিন পরেই মাহিরার মা মৃত্যুবরণ করে। মাহিরার মায়ের মৃত্যুর পরে মাহিরার বাবা সুনিতা নামে একজন মেয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। সুনিতার আগে থেকে একটি মেয়ে ছিল, তার নাম ছিল রূপা। মাহিরার বাবা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত সব কিছু ঠিকই ছিল।
কিন্তু যখন মাহিরার বাবা মারা গেল তখন থেকে মাহিরার উপরে দুঃখের পাহাড় ভেঙে পড়ল। বাবা মারা যাওয়ার পরে সৎ মা সুনিতা ও সৎ বোন রূপা মাহিরার উপরে অনেক অত্যাচার করতে শুরু করে। এই মেয়ে শোন, আজ থেকে তুই আর এই ঘরে থাকবি না, তুই বাইরে গোয়ালে গরুদের সঙ্গে থাকবি, বুঝেছিস? মা ওর জুয়েলারি আর পোশাক আশাক কত সুন্দর। মামুনি, আজ থেকে ওর সব দামি জামা কাপড়, জুয়েলারি, বিছানা ঘর সব কিছুই তোমার। তুমি এই বাড়ির রাজরানী। আর এই যে শোন মাহিরা, তুই হলি চাকরানী, তুই আমার মেয়ের সব কথা শুনবি। আর শোন, বাড়ির সব কাজ তোকেই করতে হবে। তাড়াতাড়ি দামি পোশাক খুলে চাকরানীদের পোশাক পরে ওই গোয়াল ঘরে গিয়ে থাক। ঠিক আছে মা। মাহিরা তার সৎ মায়ের আদেশ অনুযায়ী চাকরানীদের পোশাক পরে গরুদের সঙ্গে গোয়ালেই থাকতে গেল। দিন যত যায় তাদের অত্যাচার মাহিরার উপরে তত বেশি বাড়তে থাকে। মাহিরাকে দিয়ে চাকরানীর মতো বাড়ির সব কাজ করায়, বিনিময়ে পেট ভরে খেতেও দেয় না। মাহিরা খুবই কষ্টে দিন পার করতে থাকে। এভাবেই কয়েকদিন কেটে গেল। এভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে একবার গ্রামের মধ্যে ঘোষণাকারী ঘোষণা করলো, শোনো শোনো, গ্রামের সব বিবাহের উপযুক্ত মেয়েরা, আগামী সপ্তাহে রাজমহলে তোমাদের সবাইকে নিমন্ত্রণ করা হলো। আগামী সপ্তাহে রাজ সম্রাট আসবেন আর বিবাহ উপযুক্ত মেয়েদের মধ্যে থেকে যে কোনো একজনকে তার জীবন সঙ্গী হিসাবে বাছাই করে নেবেন। বিয়ের উপযুক্ত সকল মেয়েদেরকে সামনের সভায় রাজ দরবারে যাওয়ার জন্য অনুরোধ করা হইল। এই ঘোষণা শোনার পরে সব মেয়েরাই খুবই খুশি হলো। রূপাও এই সংবাদ শোনার পরে তার মায়ের কাছে গিয়ে বলল, মা, ওই রাজসভায় আমিও যেতে চাই। আমার আশা আমি জিতব, রাজ সম্রাট আমাকে বিয়ে করবে। হ্যাঁ মামুনি, এটা তো অনেক ভালো কথা। আমার মামুনিকে আমি এত সুন্দর করে সাজাবো যে রাজ সম্রাটের চোখ তোমার দিক থেকে অন্য কারো দিকে ফিরবে না। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। শপিং করতে হবে অনেক কিছু, আর পার্লারে যেতে হবে তো, চলো। পাশেই দাঁড়িয়ে মাহিরা কাজ করছিল আর তাদের সব কথা শুনছিল। মাহিরা মনে মনে খুবই চাইছিল যে এই রাজ দরবারে সেও উপস্থিত হবে, কিন্তু সৎমা ও সৎ বোনের ভয়ে সে কিছুই মুখ ফুটে বলতে পারল না। এদিকে রূপা রাজ দরবারে যাওয়ার জন্য প্রতিদিন নতুন নতুন সাজছিল আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল যে কোন সাজে তাকে বেশি সুন্দর লাগে। আমি সবচেয়ে সুন্দরী, আমাকে রাজ সম্রাট পছন্দ করে বিয়ে করবে। অবশেষে সেদিন চলে আসলো। খুব সকালে ঘুম থেকে উঠে রূপা চিৎকার করে মাহিরাকে ডাকতে আরম্ভ করলো। রূপার চিৎকারের আওয়াজ শুনে মাহিরার ঘুম ভাঙলো। মাহিরা চোখ মুছতে মুছতে দৌড়ে রূপার কাছে আসলো। তখন রূপা তাকে বলল, তাড়াতাড়ি আমার স্যান্ডেল ঠিক করো আর জামা কাপড় সব আমার হাতের কাছে এনে দাও। আমি সাজবো, আমাকে হেল্প করো। আমি চাই না যে কোনো রকমের কমতি থাকুক, কারণ এই রাজসভায় আমি জিতবো, আমাকে বিয়ে করবে রাজ সম্রাট। সকাল থেকে রেডি হতে হতে দুপুরের আগে রূপা ফাইনালি তৈরি হয়ে গেল রাজসভায় যাওয়ার জন্য। আরে ওয়াও, আমার মেয়ে রূপাকে তো দেখতে একেবারে আকাশের পরীর মতো লাগছে। হে খোদা, আমার মেয়েকে খারাপ মানুষদের চোখ থেকে বাঁচিয়ে রেখো। সোনা পাখি মামনি আমার। তখন মাহিরা ভয়ে ভয়ে তার সৎ মায়ের কাছে আসলো আর বলল, মা, আমি কি রাজসভায় যেতে পারি? ঘোষণাকারী তো বিয়ের উপযুক্ত সব মেয়েদেরকেই যেতে বলেছে। মাহিরার কথা শুনে সুনিতা ও রূপা জোরে জোরে হাসতে আরম্ভ করলো। নিজের চেহারা দেখেছিস কি বিশ্রী? ফর্সা হলে হবে কি? তোকে কি রাজকুমার পছন্দ করবে? রাজ সম্রাট তাই জন্য রাজকুমারী চাই, কোনো চাকরানি নয়। আরে মামুনি, তুমি কেন চাকরানির সঙ্গে কথা বলে সময় নষ্ট করছো? দেরি হয়ে যাবে তো। আরে চাকরানি শোন, আমরা আসার আগে বাড়ির সব কাজ যেন শেষ হয়ে থাকে। এ কথা বলে দুষ্ট মা ও বেটি সেখান থেকে চলে গেল রাজসভায়। হে খোদা, আর সব মেয়েরা রাজসভায় যাচ্ছে, আমি যেতে পারলাম না। যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে আমি আজ যেতে পারতাম। মাহিরা তার মা বাবাকে স্মরণ করে খুবই কান্না করছিল। ঠিক সেই সময় ঘরে আলো প্রকট হয়ে গেল আর মাহিরা আলোর প্রাচুর্যতার কারণে চোখ বন্ধ করলো। ঠিক তখনই আলোর ভেতর থেকে খুবই সুন্দর একটি পরী প্রকট হয়ে গেল আর বলল, মাহিরা, তুমি কান্না করো না,
তোমাকে সাহায্য করার জন্য আমি চলে এসেছি। তুমিও ওই রাজসভায় যাবে, রাজকুমার তোমাকেই পছন্দ করে বিয়ে করবে। এ কি পরি, আপনি এখানে? আর এটা কি করে সম্ভব? আমি কি করে রাজসভায় যাব? আমার তো ভালো জামা কাপড় নেই, ছেলে চিন্তা করো না মাহিরা, আমি তোমাকে হেল্প করব। এ কথা বলে পরি তার জাদুর লাঠি ঘুরালো। সঙ্গে সঙ্গে মাহিরা দেখতে একেবারে রাজকুমারীর সাজে সজ্জিত হয়ে গেল। খুবই দামি সুন্দর ফ্রক সে পরেছিল, আর তার পায়ে ছিল চমকদার জুতা। বেটা মাহিরা, এখন তুমি একেবারে রেডি, যাও রাজসভায় যাও। কিন্তু একটি কথা মনে রাখবে, রাত 12টা পর্যন্ত তুমি এই সাজে থাকতে পারবে। যখনই রাত 12টা পেরিয়ে যাবে তখনই তুমি আগের রূপে চলে আসবে। এরপর মাহিরা পরীকে ধন্যবাদ জানিয়ে রাজসভায় গেল। রাজসভায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে সব মানুষ অপলক চোখে মাহিরার দিকে তাকিয়েছিল, কারণ মাহিরার মতো সুন্দরী ও ড্রেস আপ পরে সেখানকার কেউ আসেনি। প্রথম দেখাতে রাজকুমার মাহিরাকে পছন্দ করে ফেলল। সে মাহিরাকে দেখে মুগ্ধ হয়ে গেল। এরপর রাজকুমার নিজেই স্টেজ থেকে নেমে এসে মাহিরার সঙ্গে নৃত্য করার জন্য তাকে প্রস্তাব দিল। মাহিরা প্রচণ্ড খুশি হয়ে গেল। এরপর মাহিরা রাজকুমারের সঙ্গে স্টেজে উঠে সবার সামনে ডান্স করতে লাগলো। মাহিরার এই পরিবর্তিত রূপ দেখে তার সৎমা ও সৎ বোনও টের পেল না যে এটাই মাহিরা। তবে হঠাৎ করে মাহিরার দৃষ্টি পড়ল দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে। তখন তার মনে হয়ে গেল সেই পরীর কথা। পরি তো বলেছিল রাত 12টা বাজলেই আমি আবারও ছেঁড়া ফাটা কাপড়ে আবার আগের রূপে ফিরে আসবো। 12টা বাজতে, ও মাই গড, আর অল্প সময় বাকি। না না, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। এরপর মাহিরা সেই সভা ও পার্টি ছেড়ে দৌড়ে সেখান থেকে চলে যেতে লাগলো। পিছন থেকে রাজকুমার অনেক জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু মাহিরা কোনো কথাই শুনল না। তবে দৌড়াতে গিয়ে মাহিরার পায়ে থেকে একবার ছিন্ডিল পড়ে গিয়েছিল রাজমহলে। পেছনে দৌড়াচ্ছিল রাজকুমার। রাজকুমার মাহিরার স্যান্ডেল পেয়ে গেল, কিন্তু মাহিরার নাগাল পেল না। দৌড়ে মাহিরা বাসায় চলে আসলো। সেই বাসায় আসার পরে সব সময় রাজকুমারকে নিয়ে কল্পনা জল্পনা করতে শুরু করলো। আর জীবনেও রাজকুমারের সঙ্গে দেখা হবে কিনা জানি না। খামাখা এসব ভেবে সময় নষ্ট করার কি দরকার। উনি হলেন রাজকুমার আর আমি হলাম একজন চাকরানী। আর রাজকুমার আমাকে পেছন থেকে কতই না ডাকলো। আমি সাড়া দিয়ে কি করতাম? যদি উনি দেখে ফেলতেন আমার এই পোশাক আশাকে যে আমি একজন রাজকুমারী নয়, আমি হলাম চাকরানী, তাহলে তো উনি কখনোই আমাকে নিজের করে নিতে চাইতেন না। এসব বলে মাহিরা নিজের মনকে সান্ত্বনা দিল। সকাল থেকে উঠে আবারও সে তার নিজের কাজে লেগে গেল। ওদিকে রাজকুমার মাহিরার পায়ের স্যান্ডেল নিয়ে সারা রাত চিন্তায় পড়ে রইল। সকালে উঠে সৈনিকদের পাঠিয়ে দিল ওই স্যান্ডেলের মাপে মেয়ের খোঁজে। সৈনিকরা খুঁজতে আরম্ভ করলো যে এই লাল স্যান্ডেলওয়ালা মেয়েকে, এটা কার পায়ের স্যান্ডেল। খুঁজতে খুঁজতে সৈনিকরা একসময় সুনিতার বাসায় চলে আসলো। আসুন আসুন সৈনিক মশাই, এই স্যান্ডেল তো আমার মেয়ে রূপার। আমি তো রূপার জন্য এটা কিনে দিয়েছিলাম। এরপর ওই স্যান্ডেল রূপাকে পরতে দেওয়া হলো, কিন্তু কিছুতেই রূপার পায়ে ঠিক হলো না। এরপরেও রূপা বানিয়ে মিথ্যে বলতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, এই স্যান্ডেল আমার পায়ে কতটা সুন্দর লাগছে। এই মেয়ে, তুমি কেন বাড়িয়ে মিথ্যে কথা বলছো? এই স্যান্ডেল তো মোটেও তোমার পায়ে হচ্ছে না। তোমার পা থেকে স্যান্ডেলটা অনেক বড়। এ কথা বলে সৈনিকরা স্যান্ডেল হাতে চলে যেতে লাগলো। তখনই তাদের চোখ পড়ল গোয়ালে কাজ করেওয়ালা মাহিরার দিকে। তারা মাহিরার কাছে আসলো আর স্যান্ডেলটা পরিয়ে দেখাতে বলল। আরে সৈনিকজি, এ কি? আমার মতো গরিব মেয়ে মানুষ এরকম স্যান্ডেল তো স্বপ্নেও দেখেনি। আর বাস্তবে বাস্তবে আমি কোথায় পাবো এমন স্যান্ডেল? এই মেয়ে, চুপ করো। এই রাজ্যের রাজার আদেশ, এই স্যান্ডেল যেন এই রাজ্যের প্রত্যেকটি মেয়েকে পরিয়ে দেখায় যে কার পায়ে আসে। এটা আমাদের রাজ্যের হুকুম। আমাদেরকে বেশি কিছু শেখাতে এসো না। এরপর মাহিরা যখনই স্যান্ডেলটি পায়ে পড়ল, সঙ্গে সঙ্গে তার পায়ে একেবারে খাপের খাপ মিলে গেল। তার মানে এই লাল স্যান্ডেল তোমার? জি হ্যাঁ, এই স্যান্ডেল পরে আমি গিয়েছিলাম সেদিন। আমার স্যান্ডেল এটা। এরপর সৈনিকরা মাহিরাকে সঙ্গে করে রাজ দরবারে রাজার কাছে নিয়ে গেল। এই মেয়ে, তুমি কি সেদিন রাতে আমার সঙ্গে ডান্স করেছিলে? আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিলে তুমি। তোমাকে আমি কত ডেকেছি পেছন থেকে, কিন্তু আমার কথা কেন শোনোনি তুমি? আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি আছো?
রাজকুমারের এরকম প্রস্তাবে মাহেরা খুবই লজ্জা পেয়ে গেল। মাহেরা মুচকি হেসে হ্যাঁ করে দিল। এরপর সেই দিনই অনেক ধুমধাম করে রাজদরবারে রাজ সম্রাটের সঙ্গে মাহেরার বিয়ে হয়ে গেল। এই সংবাদ সুনিতা ও রূপা শোনার পরে তারা শুধু হিংসায় চলতে লাগলো, কিন্তু কিচ্ছু করার উপায় ছিল না। বিয়ের পরে মাহেরা রাজ দরবারে রাজকুমারের সঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।